তো শুরুতে আমরা প্রথমত ইরেজার যে টুলটা আছে, ইরেজার টুল, এখান থেকে হচ্ছে ম্যাজিক কন্ট্রোল এবং ক্রপ টুল, এই তিনটা জিনিস আমরা আলোচনা করবো। আর পাশাপাশি হচ্ছে লেয়ার মাস্কিং সম্পর্কে কিছু আলোচনা করবো। তো চলুন আমরা নতুন একটা ইমেজ নিয়ে আসি। তো নতুন কোন একটা ইমেজ ওপেন করতে আমরা জানি এখান থেকে ওপেনে যাবো, ডাউনলোডস এর ভিতর বা যেই লোকেশনে আপনার ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো যদি আমরা ওপেন করি। আচ্ছা, আমি গতকালকে কোনগুলো নিয়ে কাজ করছিলাম। ওকে, আমি একসাথে দুই তিনটা ইমেজ ওপেন করবো। তো অনেকগুলো ইমেজ ওপেন করলাম and এখান থেকে আমরা কয়েকটা ইমেজ নিয়ে কাজ করব। তো প্রথমত হচ্ছে এখানে দেখেন আমরা গত দিনে যে জিনিসগুলো দেখছিলাম, নতুন একটা ইয়ে নিই, পেজ নিয়ে এখান থেকে আমরা প্রথমত দেখবো হচ্ছে লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিং, সো মাস্কিং জিনিসটা কি আমরা জানি, ক্লিপিং মাস্ক আমরা ইলাস্ট্রেটরে শিখছিলাম যে ক্লিপিং মাস্ক নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে আমাদের যে অবজেক্ট গুলো বা যে কন্টেন্ট গুলো থাকে সেই জিনিসগুলোরে সুন্দর করে ঢুকায় রাখা, যেটা যে বিষয়টা এটা হচ্ছে মাস্কিং। এন্ড সেম একই জিনিস আমরা ফটোশপেও করতে পারবো। ফটোশপে মাস্কিংটা হচ্ছে আমরা নির্দিষ্ট একটা সার্কেল অথবা কোনো একটা শেপের মধ্যে আমরা চাইলে মাস্কিং করে আমাদের প্রয়োজনীয় যে সাবজেক্ট আছে সেই জিনিসগুলোকে ঢুকাইতে পারি। সো ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, পুরো বোর্ডটাকে একটা কালার করব। এখান থেকে ওকে এই কালার থাকলো, এটাকে হালকা একটু লাইট করি এরকম। এন্ড এই জায়গাতে আমরা যদি একটা সার্কেল নিয়ে এরকম, এন্ড সার্কেলের ভিতরে চাইলে আমরা কোনো একটা মানুষের ছবিকে যদি ঢুকাইতে চাই, তার কালার চেঞ্জ করেন জাস্ট, এই সার্কেলটার কালার দিলাম আপাতত সাদা। And আমি চাচ্ছি এই সাদা সার্কেলের মধ্যে, প্রত্যেকটা সার্কেলের মধ্যে আলাদা আলাদা তিনটা ছবি আমি ঢুকা বসাবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করতে হবে, আমরা এখানে দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। সার্কেল গুলা যদি আমি একটা আলাদা করি, তিন রকম সার্কেল নেই, এখানে একটা নিলাম হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল নিলাম, একটা সার্কেল নিলাম, আর আরেকটা নিব হচ্ছে আমি এরকম স্কোয়ার, স্কোয়ার। সো অনেক সময় এই ধরনের ইয়েগুলো আমাদের শেপ গুলা প্রয়োজন হয়, যে বিভিন্ন স্টাইলের শেপের মধ্যে যখন আমরা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন করি অথবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট গুলো ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের ক্লিপিং মাস্ক অথবা এই লেয়ার মাস্কিং যেটা আছে এই জিনিসটা আমাদের প্রয়োজন হয়। তো তিনটা লেয়ারের মধ্যে যদি তিন ধরনের ইমেজ আমরা বসাইতে চাই, সেক্ষেত্রে কি করব, খুবই দুইটা পদ্ধতিতে কাজ করতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে এখানে যে গোল আছে, সার্কেল আছে, আমরা জানি কি গতকালকে দেখছিলাম, সার্কেল করে সুন্দর করে নির্দিষ্ট এরিয়াটাকে কেটে নিয়ে এসে আমরা এখানে সার্কেলের মধ্যে বসাইতে পারি। এটা হচ্ছে একদম বেসিক একটা পদ্ধতি। এরপরে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটা যদি আমরা করতে চাই, এখানে আমাদের যে পলিগনাল ল্যাসো যে টুল আছে, সেই ল্যাসো টুল দিয়ে, পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা চাইলে সুন্দর করে একটা ট্রায়াঙ্গেল আকারে ইমেজটা কেটে নিয়ে এসে এখানে বসাইতে পারি, ঠিক আছে? সো এটারে এখানে বসাই দেন। আর নর্মালি স্কোয়ার, যেটা স্কোয়ার তো আছেই। স্কোয়ার আমরা চাইলে যে কোনো এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে স্কোয়ার করে নিয়ে এসে বসাইতে পারতেছি। এই জিনিসটুকু আমাদের জন্য খুবই সহজ। কিন্তু এটাকে যদি আমরা চাই যে পরবর্তীতে মডিফাই করব, যেমন এখানে যে ছবির সাইজটা নির্দিষ্ট যতটুকু কাটছি এই জায়গাটুকু এতটুকু না রেখে এটাকে আরো জুম করব বা আরো এরিয়াটা বাড়াবো, এই ধরনের কোনো কিছু যদি করতে চাই, সেক্ষেত্রে সরাসরি আমরা এভাবে সিলেক্ট করে কেটে না নিয়ে এসে ছবিগুলোকে মাস্কিং করতে পারি। তো প্রথমত সার্কেলটা যদি আসি, এই ছবিটা কি করব, ছবিটা প্রথমত আমাদের নিয়ে আসতে হবে যেই শেপের মধ্যে ঢুকাইতে চাই বা যেই এরিয়ার মধ্যে ঢুকাইতে চাই ওই এরিয়ার উপরে। যেমন এখানে হচ্ছে ইলিপসটা আছে নিচে, এবং ইলিপসের উপরে আমি এই সার্কেলটা, এই ছবিটা ঢোকাবো। তাহলে কি করব, এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে আমি এখান থেকে দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস করলে কি হবে, যে এই ছবিটা নির্দিষ্ট এই শেপের মধ্যে, এরিয়ার মধ্যে ঢুকে যাবে। এখন আপনি চাইলে এটাকে মুভ করতে পারবেন এদিক ওদিক, অথবা ছোট বড় করে আপনার যেই জায়গাতে অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন সেই জায়গায় বরাবর আপনি অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে সেই বরাবর অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এটা একদম ক্লিপিং মার্কসের মতো। ইলাস্ট্রেটরে যে ক্লিপিং মার্কস গুলো করছিলাম সেম সেম ওয়েতে আমরা এখানে করতে পারবো। সেম জিনিস আপনি চাইলে অন্য আদার্স যে ছবিগুলো আছে এইগুলোরও যে কোনো এরিয়াতে মাস্কিং করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে,
যেই শেপের মধ্যে মাস্কিং করব, শেপটা থাকবে নিচে এবং ছবিটা থাকবে হচ্ছে আপনার শেপের উপরে। আর অবশ্যই ছবিটা একটু বড় সাইজের হইতে হবে। নির্দিষ্ট যে ইয়ে আছে, শেপ আছে, শেপের চেয়ে একটু বড় সাইজ না হলে এরিয়াটা ফিল আপ করবে না। ঠিক আছে, জায়গাগুলো কিছু জায়গা ফাঁকা থাকতে পারে, যেন ফাঁকাটা যাতে না থাকে। তারপরে সেম ওইটা আমরা রেক্টেঙ্গেলের উপরেও চাইলে হচ্ছে মাস্কিং করতে পারি। ওকে, তো এটা হচ্ছে লেয়ার মাস্কিং করার যে বিষয়টা। তারপরে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে যদি আমরা গ্রুপ করে রাখি, যে সার্কেল ওয়ান, সার্কেল টু, বা গ্রুপ ওয়ান, গ্রুপ টু, মাস্কিং করলে কি, গ্রুপ করে রাখলে কি হবে, আমাদের এই জিনিসটা খুঁজে পাইতে সুবিধা হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে মাস্কিং। এন্ড আমরা গতকালকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো প্রসেস আমরা দেখি নাই। আজকে আমরা কিছু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা প্রথম যে টুলটা দেখবো সেটা হচ্ছে ইরেজার টুল। এখানে ইরেজার টুলের ভিতরে দেখেন তিনটা অপশন আছে। সো তিনটা অপশনের ভিতরে কোন ইরেজার, কোন অপশন দিয়ে কখন কাজ করবো আমরা সেটা দেখেছি। প্রথম যে ইরেজারটা আছে এটা একদমই রেগুলার ইউজের জন্য নর্মাল একটা ইরেজার টুল, এটা আমরা সবাই জানি যে জাস্ট এটা সিলেক্ট করে এরকম ভাবে জাস্ট যে কোনো জায়গায় ক্লিক দিলে এটা কাটাকাটি শুরু হয়ে যায়। তবে এই ইরেজার টুলের ভিতরে আরেকটু ফিচার আছে, যেমন রাইট ক্লিক করলে এখানে দেখবেন বিভিন্ন বেশ কিছু অপশন আছে। সো এই অপশন গুলা কিভাবে কিভাবে ব্যবহার করে, প্রথমত যেটা আছে এটা সাইজ। আপনি এই যে ব্রাশের যে সাইজটা আছে এটারে বড় ছোট করতে পারবেন। And এখান থেকে দেখেন হার্ডনেস এবং সফটনেস এর একটা ব্যাপার আছে। সো হার্ডনেসটা যদি 100% থাকে সেক্ষেত্রে কি হয়, আমি একটু জুম করে দেখি। সো হার্ডনেসটা 100% থাকলে আপনি চাইলে দেখেন সুন্দর করে একদম শার্প অবস্থায় কাটতে পারবেন, দেখেন এরকম। আর যদি এখান থেকে হার্ডনেসটা জিরো থাকে, হার্ডনেসটা 0% থাকে, তাহলে ক্লিক দিলে কি হয় দেখেন এই জিনিসগুলো স্মুথ হয়ে মিশে যাচ্ছে। মানে এটার চার সাইডে স্প্রেড হয়ে কিছু কিছু জিনিস হচ্ছে ছড়াইয়ে যাবে, এইরকম একটা অবস্থা তৈরি হয় যদি আমরা হার্ডনেসটাকে ইয়ে করে রাখি, জিরো করে রাখি। ঠিক আছে, সো বিভিন্ন সময় এক এক সময় আমাদের এক এক ধরনের এই অবস্থাটা প্রয়োজন হয়ে থাকে, যখন আমরা ব্লেন্ড করব বা দুইটা তিনটা অবজেক্ট একসাথে মিশাবো, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাবো, সেই ক্ষেত্রে আমাদের ইরেজারটা এরকম সফটনেস প্রয়োজন হয়। ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে এরকম হার্ডনেস প্রয়োজন হয়, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট যে জায়গাগুলো, এই জায়গাগুলো রিমুভ করতে গেলে আমাদের হার্ডনেস প্রয়োজন। আর এছাড়াও দেখেন কিছু কিছু জিনিসের ক্ষেত্রে বা অবজেক্টের ক্ষেত্রে কি হয় যে রিমুভ করার সময় কিছু কিছু জায়গা থাকে হচ্ছে একদম সোজা রিমুভ করতে হয়। যেমন হাতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি চাইলে সোজা একদম বরাবর রিমুভ করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে কিছু কিছু এই হাত বাদে অন্যান্য আরো বিভিন্ন অবজেক্ট থাকতে পারে যেটা সোজা রিমুভ করতে হবে। এই টাইপের জায়গাগুলোকে রিমুভ করতে কিবোর্ড থেকে শিফট প্রেস করে যদি আপনি রিমুভ করেন, ওকে, সো শিফট প্রেস করে যদি রিমুভ করেন, এখান থেকে দেখেন হাতের এই এরিয়াতে এখানে একটা ক্লিক দিলাম, এবং যেই এরিয়া বরাবর রিমুভ করতে চাচ্ছি কিবোর্ড থেকে শিফট প্রেস করে জাস্ট এখানে ক্লিক দিলে দেখেন পুরো স্ট্রেট লাইন বরাবর এটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, সো যদি সোজা লাইন কোনো সোজা লাইন রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা ইরেজারের শিফট বাটন চেপে ধরে এরকম ভাবে রিমুভ করতে পারি। আর নর্মাল যে জায়গাগুলো আছে এগুলো তো আমরা এখান থেকে করতেই পারতেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে নর্মাল ইরেজারের রিমুভের ক্ষেত্রে আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আচ্ছা, এটাকে আমি একটু জাস্ট রিমুভ করেই দেখাই পুরোপুরি নর্মাল ইরেজার দিয়ে। যদি আপনারা এটা কাজ আগে থেকে টুকটাক প্র্যাকটিস করছেন আর এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বেশ কিছু এআই আছে বা এআই টুল আছে, ওই জিনিসগুলো দিয়ে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং পিএনজি সেট করে নিতে পারবেন। তারপরেও সবসময় আপনার এআই টুল ব্যবহার করাটা সুইটেবল হয় না, অনেক ক্ষেত্রে এআই টুল বাদেও আমার রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে। যেমন আমরা যদি ক্লিপিং প্যাথ করতে চাই, ক্লিপিং প্যাথ কিন্তু এআই টুল দিয়ে হয় না। তো ই কমার্স স্টোরের জন্য যদি কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই সেই জিনিসগুলো কিন্তু ক্লিপিং প্যাথ করতে হয়। ঠিক আছে, তো ক্লিপিং প্যাথ রিলেটেড যদি কোনো কাজ থাকে বা কোনো ক্লায়েন্ট চেয়ে থাকে, আচ্ছা আমি এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাবো। তো সেক্ষেত্রে অবশ্যই ম্যানুয়ালি আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং এটাকে ক্লিপিং প্যাথ করতে হবে। আর ক্লিপিং প্যাথ করার জন্য আমাদের অবশ্যই পেন টুলটা জরুরি, পেন টুল প্রয়োজন আছে। পেন টুল বাদেও কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যে জিনিসগুলো ফলো করলে আমরা ক্লিপিং প্যাথ করতে পারি। এগুলো পরে আলোচনা করবো, যখন আমরা পেন টুল নিয়ে কাজ করবো তখন এগুলো নিয়ে আলোচনা করবো। সো নর্মাল ইরেজারের যে জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে
ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ করবেন। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল ইরেজার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এরপরে সেকেন্ড যে টুলটা আছে ইরেজারের ভিতরে, দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা একটু পরে আসে, আমরা ম্যাজিক ইরেজার যেটা আছে সেটা দেখি। সো ম্যাজিক ইরেজারটা কি করে? মূলত ম্যাজিক ইরেজারটা হচ্ছে আপনার একটা অবজেক্টের ভিতরে একই ধরনের সিমিলার যতগুলো কালার আছে পুরো জিনিসটা একসাথে রিমুভ করবে। ঠিক আছে, পুরো জিনিসটা একসাথে কিভাবে? যেমন আপনি যেই কালারটা রিমুভ করতে চাচ্ছেন, যে কালারটা রিমুভ করতে যাচ্ছেন এই কালারের উপরে যদি ক্লিক দেন পুরো জিনিসটা একসাথে রিমুভ হবে। সেখানে দেখেন একটু দুর্ঘটনা ঘটছে কি, যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এই ভদ্রলোকের ড্রেসের কালারটা মোটামুটি সিমিলার, কাছাকাছি। ঠিক আছে, সো এই ধরনের ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন আপনারা, যে ব্যাকগ্রাউন্ডেও যে কালার, সো এখানে এনার ব্লেজার বা যে ড্রেস থাকে সেই ড্রেস একটু সেম কালার থাকে। এই অবস্থা থেকে আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে রিমুভ না করে এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুলটা আছে এই টুলটা দিয়ে রিমুভ করতে পারি। সেক্ষেত্রে কি হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে আগে একটা কালার পিক আপ করে নেবেন যে এই কালারটা আপনি রিমুভ করতে যাচ্ছেন। এন্ড দেন এখন যদি আপনি, ওকে এটা হার্ডনেসটা 100% করে দিই। এখন যদি আপনি এটাতে ইয়ে করেন, রিমুভ করেন, এটা সেম কালার ধরে নিচ্ছে তো, ঠিক আছে, কন্টিনিউয়াস, টলারেন্সটা একটু কমাই দেখুন, এটা 20। দেখেন এখান থেকে হচ্ছে আপনি এই টলারেন্সটা কমাই দেন, and এই জায়গা থেকে জাস্ট অল্টার চেপে যে কোনো একটা কালার পিক আপ করে নিয়ে জাস্ট সেই জায়গাগুলোতে ক্লিক দেন, রেজারটা ছোট করেন, সেই জায়গাগুলোতে ক্লিক দেন, দেখেন ওই জিনিসটুকু রিমুভ হবে। সেম কালার, যতটুকু কালার আমরা সিলেক্টেড করে রাখবো এবং এই প্লাসের এরিয়াটা যেখান দিয়ে যাবে সেই জায়গাটুকু রিমুভ হবে। ঠিক আছে, দেখেন এই সাইড দিয়ে। তো এই সেম কাজটা আমরা এখানে যে ম্যাজিক ইরেজার টুল আছে ম্যাজিক ইরেজার দিয়েও করতে পারি। ম্যাজিক ইরেজার কিভাবে কাজ করে, এখানে ম্যাজিক ইরেজারটা কাজ করবে হচ্ছে এটা সিলেক্ট করে যখন এরকম ভাবে একই ধরনের ব্যাকগ্রাউন্ড অনেক জায়গা জুড়ে থাকবে বা সিমিলার কালার থাকবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে টলারেন্সটা যদি কমাই দিই, এখন 30 আছে, এখান থেকে যদি 10 করে দিই, টলারেন্সটা 10 করে দেওয়ার পরে জাস্ট যেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক দিবেন সেই জিনিসটাই রিমুভ হবে। দেখেন এখানে আগে যখন টলারেন্স 30 ছিল তখন কিন্তু এই বডির পুরো জিনিসটার মানে বেশিরভাগ অবজেক্টই হচ্ছে রিমুভ হয়ে গেছিল। যখন আমরা টলারেন্স 10 করে দিছি অনেকাংশে একটু কমে গেছে, এটাকে যদি আরো একটু কমাই দিই যেমন 5, তাহলে আশা করি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হবে। দেখেন, এবং ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু জায়গা রিমুভ হয় নাই, কারণ কালারের একটা ব্যাপার আছে যে সেম লাইট এবং সেম কালার যদি ধরতে না পারে সেক্ষেত্রে ওটা রিমুভ হবে না। ঠিক আছে, বাকি যে অংশগুলো আছে এই জিনিসগুলো আমরা নর্মালি ইরেজার দিয়ে রিমুভ করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার ইরেজারের যে জিনিসগুলো আছে, এই ধরনের ইরেজারের যে বিষয়টা আছে পুরোপুরি তিনটা যে অপশন আছে এইগুলো দিয়ে আমরা রিমুভ করতে পারি। এছাড়াও আমাদের হচ্ছে সিলেকশনের ভিতরে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে কুইক সিলেকশন এবং সাবজেক্ট সিলেকশন টুল। মনে করি যে এখানে ব্যাকগ্রাউন্ডটা এবং ফরগ্রাউন্ডের যে ছবিটা আছে এটা ক্লিয়ারলি ভিজিবল, দুইটা দুই ভাবে দেখা যাচ্ছে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড আলাদা এবং ফরগ্রাউন্ড যেটা আছে সাবজেক্ট এটা আলাদা। তো এখন এইখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা দেখেন আমাদের এই যে ইয়ার মধ্যে এখানে যে ল্যাসো সিলেকশন টুলের যেটা ছিল সেখান থেকে তার নিচে যেটা আছে দেখেন ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুল, তারপরে অবজেক্ট সিলেকশন টুল, এই জিনিসগুলো দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারবো। সো প্রথমত অবজেক্ট সিলেকশনটা পরে আসি, প্রথমত আসলে হচ্ছে কুইক সিলেকশন টুল যেটা আছে। সো কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করতে পারবো, কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট যেই এরিয়াটা সিলেক্ট করতে চাই ওই এরিয়ার উপরে ক্লিক দিলে দেখেন এরকম সিলেক্ট হবে এবং মাউস ক্লিক করে ওই এরিয়ার উপর দিয়ে টেনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখেন এই এরিয়ার ভিতর দিয়ে এরকম ভাবে টেনে নিয়ে আসেন,
তাহলে ওই এরিয়াটা প্রথমত সিলেকশন হবে। ঠিক আছে, সো এই এরিয়াটা সিলেকশন হয়ে গেছে। এই যে বাড়তি যে জায়গাগুলো সিলেক্ট হয়েছে এই জিনিসগুলো রিমুভ করার জন্য জাস্ট কিবোর্ড থেকে অল্টার চেপে যদি আপনি আবার এখান দিয়ে ক্লিক দেন সেগুলো রিমুভ করা যাবে। অথবা আমরা ল্যাসো টুল দিয়ে যদি অল্টার চেপে এই বরাবর ড্রয়িং করি যে এই জিনিসটুকু আমি বাদ দিব এই এরিয়াটুকু, তাহলে কিন্তু আপনি এই সিলেকশনটাকে মডিফাই করতে পারবেন। সো গতকাল আমরা কিন্তু সিলেকশন মডিফাই দেখছিলাম যে কিভাবে সিলেকশনের এরিয়াটা বাড়াবো, বৃদ্ধি করব অথবা কমাবো। আজকে আর একবার একটু রিপিট করে নেন জিনিসটা। কোন অংশকে যদি সিলেকশন বৃদ্ধি করতে চাই তাহলে শিফট প্রেস করে এরকম প্লাস চিহ্ন নিয়ে তারপরে সেই এরিয়াটুকু বাড়াবো। আর যদি রিমুভ করতে চাই তাহলে অল্টার চেপে ওই এরিয়াটুকু সিলেক্ট করলে মোটামুটি আমাদের সিলেকশন এরিয়াটা হয়ে যাবে। সো এখন সিলেক্ট এরিয়াটা সিলেক্ট করার পরে এটাকে যদি আমরা রিমুভ করতে চাই বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই কি করতে হবে, এই সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। এখন যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে সাবজেক্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সাবজেক্ট ডিলিট না করে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। সেক্ষেত্রে আমরা এই সিলেকশনটা থাকা অবস্থায় যাবো এখানে সিলেকশন টুল এন্ড এখান থেকে দেখেন ইনভার্স, মানে এটার শর্টকাট আছে শিফট কন্ট্রোল আই। ইনভার্স করলে কি হবে, যেই সিলেকশনটা থাকবে ওইটার উল্টা সাইডটা সিলেকশন হয়ে যাবে। উল্টা সাইড সিলেকশন হয়েছে, এবার আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাহলে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো এই একই কাজ আমরা এখান থেকে চাইলে ইরেজার দিয়েও করতে পারি, সাবজেক্ট সাবজেক্ট সিলেকশন করেও করতে পারি। হ্যাঁ, ইরেজার টুলে আন্ডু করা যায়, জাস্ট ইয়ে করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনার যে আন্ডু করা যে হিস্ট্রিটা যদি অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে যে হিস্ট্রি প্যানেলটা আছে এইটাকে হচ্ছে ইয়ে করে রাখতে পারেন, ওপেন করে রাখতে পারেন। অথবা চাইলে এডিট থেকে প্রেফারেন্স থেকে আপনার হিস্ট্রি ম্যানেজমেন্ট যেটা আছে পারফরমেন্সে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে হিস্ট্রিটা আপনি বাড়াই দিয়ে রাখতে পারেন। এখানে হিস্ট্রি স্ট্যাটাস যত বেশি দিয়ে রাখবেন, 100টা দেওয়া আছে, 100 ক্লিক পর্যন্ত আপনার হিস্ট্রি কাউন্ট হবে। ঠিক আছে, সো 100 ক্লিক পর্যন্ত আপনি এখানে হিস্ট্রিটা হচ্ছে সেভ রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার র্যামটা কনজিউম করবে অনেক বেশি, সো এদিকেও একটু খেয়াল রাখতে হবে। হিস্ট্রি প্যানেলে একটু কম হিস্ট্রি রাখাটাই বেটার, কারণ আপনি যত কম রাখবেন আপনি ভুল করবেন, হিস্ট্রি থেকে ব্যাক আনতে পারবেন না, প্রয়োজনীয় জিনিসটা আবার করবেন, বারবার রিপিট করবেন, আপনার প্র্যাকটিসটা বেশি হবে। যাই হোক, সো এরকম ভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে রিমুভ করতে পারি। অথবা আমরা মূল ছবিতে আবার ফিরে যাই। সো এটা হচ্ছে কুইক সিলেকশন টুল যেটা আছে। এন্ড কুইক সিলেকশন টুলের পরে আরেকটা যে টুলটা আছে দেখেন এখানে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। সো ম্যাজিক ওয়ান টুল কি করে, ম্যাজিক ওয়ান টুল সেম ওয়ে এইখানে ইরেজারের যে ম্যাজিক ইরেজার আছে ম্যাজিক ইরেজারের মতোই কাজ করে ম্যাজিক ওয়ান টুল। সে একটা অবজেক্টের ভিতরে একই ধরনের কালার, কানেক্টেড কালার যতগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট করে। সো একই ধরনের কালার কতটুকু আছে, যেমন এখানে গ্রে কালার ব্যাকগ্রাউন্ড আছে দেখেন, ওটার উপর ক্লিক দেওয়ার পরে পুরো সাবজেক্ট সহ সিলেক্ট করে নিচ্ছে। সো সেম ওয়েতে আমরা যদি এখান থেকে টলারেন্সটা 10 করে দিই, টলারেন্সটা একটু কমাই দিই, তাহলে অল্প এরিয়া ধরবে দেখেন, জাস্ট অল্প এরিয়া ধরছে। এখন এই যে বাড়তি যে জায়গাটুকু সিলেক্ট হয়েছে আমরা চাইলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে মাইনাস করতে পারি এখানের এই এরিয়াটুকু, অথবা আমরা চাইলে ল্যাসো টুল দিয়েও এটারে অল্টার চেপে মাইনাস করে দিতে পারি। সিলেকশনের যতগুলো প্রসেস আছে সবগুলো মোটামুটি দেখাইলাম। এখন সিলেক্ট করার পরে আপনি এগুলারে কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এগুলারে রিসাইজ করবেন, নাকি এখানে অন্য কোনো কাজ করবেন, রিকালার করবেন, পুরো ব্যাপারটাই হচ্ছে ডিপেন্ড করবে আমাদের প্রয়োজনের উপর, যে আমরা এটা দিয়ে কি কাজ করব বা কিভাবে কি চেঞ্জ করব, যা 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 করার সেই জিনিসটার উপরে ডিপেন্ড করবে। সেম ওয়েতে এটাকে যদি আমি এখন ডিলিট প্রেস করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড বসাইতে পারি এবং সেটারে সুন্দর মতো কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ঠিক আছে, সো দুইটা জিনিস এর ভিতরে দেখেন, ম্যাজিক ওয়ান টুল আর একটা হচ্ছে কুইক সিলেকশন টুল। দুইটা টুলের ব্যাপারে কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? ইরেজার টুল, তারপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুল, ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? একটু কমেন্টে লিখবেন। Okay, ঠিক আছে। সো এরপরে দেখেন আরেকটা টুল আছে, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা কি করে, আপনার যেই ইমেজটা আছে অথবা যে জিনিসটা এখানে আমাদের মেইন যে সাবজেক্ট ফরগ্রাউন্ডের উপরে যে ফরগ্রাউন্ডে যে মেইন সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে সরাসরি সিলেক্ট করার জন্য এখানে অবজেক্ট সিলেকশন টুল।
সো অবজেক্ট সিলেকশন টুলটা দুই ভাবে কাজ করে, দুই মডেলে কাজ করে। এখানে দেখেন অবজেক্ট সিলেকশন করার পরে উপরে যে কন্ট্রোল বার আছে, অপশন বার আছে, এই অপশন বারে এখানে দেখেন দুইটা মোড আছে, একটা আছে রেক্টেঙ্গেল মোড আর একটা আছে হচ্ছে ল্যাসো মোড। সো আমরা কিন্তু দুইটা সম্পর্কেই জানি। রেক্টেঙ্গেল কি করে, রেক্টেঙ্গেল নির্দিষ্ট আকারে যে কোনো একটা এরিয়াকে সিলেক্ট করে, চার কোণা যে কোনো একটা এরিয়াকে সিলেক্ট করে। আর ল্যাসোটা কি করে, ল্যাসোটাও সিলেক্ট করে, কিন্তু সেটা একদম মানে ফ্রি হ্যান্ড, আপনার যেই এরিয়াটুকু প্রয়োজন সেই এরিয়াটুকু সিলেক্ট করে। সাবজেক্ট সিলেকশন আসার পর আমরা এখান থেকে দুইটা মোড পাইছি। একটা হচ্ছে রেক্টেঙ্গেল, যে এরিয়াটা সিলেক্ট করতে চাই ওই এরিয়ার সাইড সাইড যদি এরকম ভাবে ড্র করি, তাহলে এই ড্রয়িং এর ভিতরে যে সাবজেক্টটা সে পাবে সেই সাবজেক্টটা সে অটোমেটিকলি সিলেক্ট করবে। দেখেন এখানে এই সাবজেক্টটা সিলেক্ট করছে। সেম ওয়েতে আমরা যদি ল্যাসো সিলেক্ট করি, এখান থেকে ল্যাসো সিলেক্ট করার পরে আপনি নির্দিষ্ট যে এরিয়াটা ড্র করবেন এই ড্রয়িং এর ভিতরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা সে সিলেক্ট করবে। হইতে পারে আমি এখান থেকে মনে করেন যে এই স্কিল টেক আইটি যে লোগোটা আছে এইটুকু সিলেক্ট করবো, তাহলে এই বরাবর যদি ড্র করি, এখানে ফোকাস যে এলিমেন্টটা আছে এইটুকুই শুধুমাত্র সিলেক্ট হবে, আর বাকি যতটুকু এরিয়া আছে ওই জিনিসটুকু সিলেক্ট হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট সিলেকশন বা অবজেক্ট সিলেকশন যেটাই বলি। আর এর পাশাপাশি এই পুরো জিনিসটা অনেক সময় আপনাদের অবজেক্ট সিলেকশন টুলের যে বিষয়টা আছে সেই জিনিসটা কিন্তু অনেক সময় কাজ করে না, বা আপনাদের পিসির যদি রেজুলেশন খারাপ হয় বা পিসির কনফিগারেশন যদি খারাপ হয়, অবজেক্ট সিলেকশনটা কিন্তু কাজ করবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এটার অল্টারনেটিভ হিসেবে এখান থেকে সিলেকশনে যাওয়ার পরে দেখেন সাবজেক্ট নামে একটা অপশন আছে। তো এই সাবজেক্টে যদি ক্লিক দেই তাহলে পুরো ইমেজের ভিতরে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেখেন এটাতে ক্লিয়ার বোঝা যাবে আরো। ও এখান থেকে সিলেক্ট, এন্ড এখান থেকে দেখেন সাবজেক্ট, সাবজেক্টটা আসার পরে দেখেন সুন্দর মতো কিন্তু আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন আর একটা বিষয় আসেন, সাবজেক্ট এখানে সিলেক্ট হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে এই সিলেকশনটা চারপাশে অল্প একটু মানে বৃদ্ধি করতে। নর্মালি আমরা কি করি যে এটাকে যদি বড় করতে চাই বা সিলেকশন এরিয়াটা বাড়াইতে চাই, তাহলে আমরা ল্যাসো টুল দিয়ে এখান থেকে জাস্ট নর্মালি প্লাস করে দিলে এই এরিয়াটুকু বেড়ে যাবে, তাই না? তো এই জিনিসটাকে যদি আমি চতুর্পাশে করতে চাই, যতটুকু সিলেকশন এরিয়া আছে দেখেন এখানে কানের এই এরিয়াটা ধরে নাই, এইরকম ভাবে যতগুলো জায়গাতে সাবজেক্ট সিলেক্ট করার পরে এরিয়া গুলো ধরে নাই, এখন আমি চাচ্ছি ছবির চারপাশ দিয়ে আরো 2 পিক্সেল বা 1 পিক্সেল এরিয়া সিলেকশন বাড়াইতে। সেক্ষেত্রে কি করবো, এটা হচ্ছে সিলেকশন মডিফাই করতে হবে। তো সিলেকশন মডিফাই কিভাবে করবো, আমরা সিলেক্টে যাবো, এখান থেকে দেখেন মডিফাই, তারপরে হচ্ছে এক্সপ্যান্ড নামে যে অপশনটা আছে, বর্তমান সিলেকশনটাকে আপনি এক্সপ্যান্ড করবেন বা আরো বাড়াবেন। সেক্ষেত্রে জাস্ট এখানে এক্সপ্যান্ডে ক্লিক করেন, এক্সপ্যান্ডে ক্লিক করার পরে কত পিক্সেল আপনি বাড়াইতে যাচ্ছেন, এখানে 1 পিক্সেল বাড়াইলে একটা ঘর বাড়বে, 2 পিক্সেল বাড়াইলে দুইটা ঘর, 3 পিক্সেল বাড়লে তিনটা ঘর পর্যন্ত সিলেক্ট করবে। আপনি যদি মনে করেন যে আপনার 2 পিক্সেল বাড়াইলেই সিলেকশনের এরিয়াটা পারফেক্টলি ধরে নেবে, তাহলে 2 পিক্সেল এখানে সিলেক্ট করেন এন্ড দেন ওকে করে দেন। দেখেন অটোমেটিকলি 2 পিক্সেল বাইরে এই সিলেকশন এরিয়াটা চলে গেছে। দেখেন প্রথমে ছিল এই জায়গাতে, তারপরে মডিফাই করার পরে এখানে চলে গেছে। এবার দেখেন সিলেকশনের চার সাইড দিয়ে সুন্দর একটা এরিয়া হয়েছে। ঠিক আছে, এখন এই জায়গাতে আমরা একটা গ্লোয়িং ইফেক্ট তৈরি করব এই সাবজেক্টের পিছনে। প্রথমত এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, নতুন একটা ব্যাকগ্রাউন্ড বসাবো, তারপরে এর পিছনে একটা গ্লোয়িং ইফেক্ট তৈরি করব। ঠিক আছে, এই সাবজেক্টটা নড়াচড়া না করে। তো সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, এই যে সিলেকশন করছি না যে এরিয়াটা, এই সিলেকশনটাকে আমাদের সেভ করে রাখতে হবে। যদিও গ্লো বানানোর জন্য বেশ কিছু পদ্ধতি আছে, ওগুলো আমরা পরে দেখবো। আমরা আপাতত হচ্ছে একটা সরকারি পদ্ধতি দেখি। সো সিলেকশনে যাই, এখান থেকে সেভ সিলেকশন, এই যে দেখেন সেভ সিলেকশন নামে যে অপশনটা আছে, সেভ সিলেকশন, এটার নাম দিলাম হচ্ছে ফুল বডি। ফুল বডি ইমেজটা সিলেক্ট করবে, নতুন একটা নতুন চ্যানেলে ইয়া হয়ে যাবে। দেখেন এখানে ফুল বডি নামে একটা সিলেকশন চ্যানেল তৈরি হয়েছে। ওকে, সো এই পর্যন্ত আমরা ঠিকঠাক আছি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে কি করব, এই সিলেকশন এরিয়াটাকে ইনভার্স করব, ইনভার্স করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে সরি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে দেখেন যে সিলেকশন এরিয়াটা ছিল কিছু কিছু জায়গাতে বাড়তি সিলেকশন হয়ে রয়েছে। ঠিক আছে, সব জায়গাতেই তো আমার 2 পিক্সেল বাড়ানোর দরকার ছিল না, প্রয়োজন নেই। আমি কি করবো যে আরো 1 পিক্সেল মাইনাস করে দিব। ঠিক আছে, এখান থেকে আরো 1 পিক্সেল মাইনাস করবো, আবার যাবো সিলেকশন, এখান থেকে মডিফাই, তারপরে এখান থেকে কন্ট্রাক্ট, দেন 1 পিক্সেল মাইনাস করে দিলাম। সরি,
কন্ট্রাক্টে যাওয়ার পর আমি যদি 3 পিক্সেল মাইনাস করি, আর অবজেক্ট আমি এখান থেকে কন্ট্রাক্ট 5 পিক্সেল মাইনাস করি। ওকে, দেখেন সিলেকশন মাইনাস করার পর একটু ভিতরের দিকে ঢুকে আসছে। এবার জাস্ট ডিলিট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। এখানে আমরা যদি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, জিনিসটা খুবই সহজ। জাস্ট যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে অফিস ইনসাইড ব্যাকগ্রাউন্ড, এরকম একটা অফিস ইনসাইড ব্যাকগ্রাউন্ড নিলাম আর এখানে বসাবো। মনে করি যে এটারে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বসাবো। ইমেজটাকে কপি করব। মনে হয় গতকালকে আমরা দেখেছিলাম যে ইমেজ কপি করে তারপরে কিভাবে ফটোশপের ভিতরে যে কোনো ওয়েতে ছবি ঢুকানো যায়, সেগুলো আশা করি সবার মনে আছে। আপনার কাছে যে পদ্ধতিটা সহজ মনে হবে আপনি সেই পদ্ধতিতেই ছবি ঢুকাবেন। তো এটার ব্যাকগ্রাউন্ডটা নিচে দিয়ে দিলাম এখান থেকে, এইরকম। তো আশা করি আপনাদের মনে আছে যে সিলেকশন আমরা একটা সেভ করে রেখেছিলাম, সিলেকশন সেভ করে রাখছিলাম, পুরো এই যে ফুল বডি যে সিলেকশন ওটা সেভ করে রাখছিলাম। এখন ওই সিলেকশনটা আমাদের আবার প্রয়োজন, ওই সিলেকশনটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডে একটা জিনিসপত্র বসাইছি, এখন ওই সিলেকশনটা নিয়ে আসি। এই লেয়ারটা সিলেক্ট করে আমরা যাব সিলেকশনে, আর এখান থেকে লোড সিলেকশন আসার পরে এই যে ফুল বডি যে সিলেকশনটা আমরা ইয়ে করছিলাম, সিলেক্ট করে রাখছিলাম, ওইটা জাস্ট এখান থেকে ওকে করে দেখেন ফুল বডির সেই সিলেকশনটা কিন্তু আছে। ঠিক আছে, সো ফুল বডি সিলেকশনটা থাকার পর এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা কি করব, এখান থেকে এই ইয়া থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে এখান থেকে একটা সলিড কালার দিব। সলিড কালারে আমরা যে কোনো কালার দিতে পারি, সাদাই দেই, সাদা একটা কালার দিলাম, দেন ওকে। তারপরে এই জিনিসটাকে নিচেই নিয়ে আসেন। ওকে, সো নিচে আনার পরে দেখেন চার সাইড দিয়ে সুন্দর একটা সলিড কালারের একটা ভাইব আসছে। সো এটাকে যদি এখন আমরা বড় করি, দেখেন এরকম ভাবে যদি বড় করি এবং যে কোনো এক সাইডে এই এরকম কিছু কিছু জিনিস দেখবেন যে আপনার ডিজাইনের বা ডিজাইনে থাকে কি কি বলে এটার নাম, ইউটিউব থাম্বনেল ডিজাইনের বিভিন্ন জায়গাতে হাইলাইট করার জন্য এইরকম ভাবে আমাদের সাবজেক্টের সাইডে বিভিন্ন কালার ব্যবহার করা হয়। এটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার যেটা মন চায় সেই ধরনের কালার আপনি এখান থেকে দিতে পারবেন। তো যদি আপনার মন চায় যেখানে দুই তিনটা কালার ব্যবহার করবেন, জাস্ট এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে একটাকে অন্য কালার দেবেন আর একটাকে ভিন্ন কালার দিবেন। দেওয়ার পরে একটা ছোট করতে হবে, উপরে যেটা থাকবে এটা অবশ্যই ছোট করতে হবে, তাহলে নিচেরটাও দেখা যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে চাইলে আমরা ম্যানুয়াল যে গ্লো ইফেক্ট সেই জিনিসটা তৈরি করতে পারবো। এটুকু জিনিস কি বুঝতে পারছেন? সিলেকশনটা লোড সিলেকশন এবং এটারে সুন্দর করে মাস্কিং করে এরকম ভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বা গ্লো ইফেক্ট ছবির উপরে তৈরি করতে পারবো। ঠিক আছে, সো এখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এই ছবিটাকে একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য যে অবজেক্টে আমরা কালার দিব, কালার করব, সেই অবজেক্টটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে। এই কালার দেওয়া ভালো লাগে, এইটা একবার একটু দেখাবো। Okay? কেন আপনি না বললেন যে ইয়া দিয়ে বানাই ফেলতে পারবেন, রিমুভ বিজিতে বানাই ফেলতে পারলেন, পারবেন, তবে এটা দেখবেন কেন? ওকে, সো আমরা কি করব এখন, এটার একটু রিকালার করব ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচ করার জন্য। এই সাবজেক্টটা সিলেক্ট করার পরে আমরা চলে যাবো এখান থেকে ইমেজের পরে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে ওকে, সো ট্রান্সফর্ম কন্ট্রোলের এখানে এটা আসবে হচ্ছে এই যে দেখেন এখানে যে কন্ট্রোল অপশন, অপশন বারে এখানে দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল যে অপশনটা আছে, এটা যদি টিক দিয়ে দেন তাহলে আপনার চার সাইডে এরকম ট্রান্সফর্ম কন্ট্রোল আসবে, মডিফাই আসবে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা মানে গতকালকে দেখাইছিলাম। হ্যাঁ, আউটার গুলো দিয়ে দেওয়া যাবে, আমি বলছি আমি সরকারি পদ্ধতি দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা যখন ব্লেন্ডিং অপশন নিয়ে কাজ করব বা অন্যান্য জিনিস নিয়ে কাজ করব সেটা ইয়ে করা যাবে আর কি, যে কোনো ভাবেই ওইটা আমরা মডিফাই করতে পারবো। কিন্তু এই জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন আছে। আপনি আউটার গুলো দিলে কি হবে, আউটার গুলো কিন্তু এক পাশে কন্ট্রোল করতে পারবেন না, চার সাইডে হবে। আর আপনি চাইলে এই জিনিসগুলারে যে কোনো জায়গাতে বসাইতে পারবেন এর প্রতিচ্ছবি হিসেবে অথবা যে কোনো ভাবে। যখন আপনার হাতে লেয়ার থাকবে, এরকম আপনার প্যানেলে লেয়ার থাকবে, আপনি ওই লেয়ার গুলোকে যা খুশি তাই করতে পারবেন। কিন্তু যখন একটা ডিফল্ট ইফেক্ট থাকবে, একটা ফিক্সড ডিফল্ট কোন ইফেক্ট থাকবে, ওই জিনিসটাকে কিন্তু আপনার ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন না।
গ্লোটাও সাধারণত আমরা কি করি, ম্যানুয়ালি তৈরি করি। ওগুলো আমরা যখন ব্লার দেখবো, মোশন ব্লার অথবা গজিয়ান ব্লার দেখবো, তখন আমরা গ্লোটা ম্যানুয়ালি তৈরি করবো। ঠিক আছে, সো আপাতত চলেন কালার অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার জন্য আমরা যাবো ইমেজে, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে ব্রাইটনেস এন্ড কন্ট্রোল। সো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে কি হবে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে হচ্ছে এই ছবির উজ্জ্বলতা কম বেশি করতে পারি আমরা এখান থেকে। সো যেটা যতটুকু লাইট প্রয়োজন হয় সেটা আমরা কম বেশি করব। এরপরে দেখেন কার্ভ আছে, লেভেল আছে, এক্সপোজার আছে, ভাইব্রেন্স বা আদার্স, প্রত্যেকটা জিনিসই হচ্ছে কালার মডিফাই করার জন্য। ঠিক আছে, সো কালার মডিফাই করা বা কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য। তো এই জিনিসগুলো আপনারা নিজেরা ইয়া করে দেখবেন যে কোনটাতে কি কিভাবে কালার দেওয়া যায় বা কোন কোন কালার দিয়ে কি কি করা যায়। ঠিক আছে, তো এটা আপনারা নিজেদের মতো একটু নাড়াচাড়া করে দেখবেন। তারপরে আমরা যখন ম্যানিপুলেশনের ক্লাস করব, তারপরে ফটো রেস্টোরেশন বা ছবি যে এডিটিং আছে, পারফেক্ট লাইটিং এডিটিং আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, এই জিনিসগুলো দিয়ে যখন কাজ করব, কালার কারেকশন করব, তখন হচ্ছে এগুলো আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো। আপাতত আপনারা নিজেরা হচ্ছে শুধুমাত্র এগুলার কোন অপশনের ভিতরে কি কি জিনিস আছে সেটা হচ্ছে ইয়ে করে দেখবেন, একটু নাড়াচাড়া করে দেখবেন। ঠিক আছে, তো এগুলা মোবাইলে যারা ফটো এডিট করে তাদের কাছে এই নামগুলা কিন্তু খুবই পরিচিত। এখানে যা যা আছে এর ভিতরে, যেমন ভাইব্রেন্স, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, তারপরে হোয়াইট ফটো ফিল্টার, লুকআপ, প্রত্যেকটা জিনিসই। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এখানে আপনাদের নামগুলা পরিচিত হয়। সো পরিচিত আছে, এগুলা একটু নিজেরা খেয়াল করে করে দেখবেন, চেঞ্জ করে করে কোনটাতে কি কি অপশন গুলো চেঞ্জ হয়। ঠিক আছে, So, আপনি এখানে চাইলে খুব ভালো এডিটও করতে পারবেন অথবা খারাপ এডিটও করতে পারবেন। এন্ড কালার যে ইয়ে আছে, কালার কারেকশনের যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ র ফুটেজের উপর করতে হয় বা র ইমেজ যেগুলো আছে সেগুলো দিয়ে করতে হয়। ক্যামেরা দিয়ে তোলা র ইমেজের উপর করলে কালার কারেকশনটা সবচেয়ে ভালো বোঝা যায়। আর যদি মনে করেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে সেই জিনিসটা ম্যানিপুলেশন আকারে করতে হবে। ঠিক আছে, সো আমরা যে জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করলাম, সো অ্যাডজাস্টমেন্টের ভিতরে আরো বেশ কিছু জিনিস আছে, এগুলো আপনারা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন। ঠিক আছে, সবগুলোই আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি না, কারণ একটা প্রজেক্টে সবগুলো অ্যাডজাস্টমেন্ট যে লেয়ার আছে এই জিনিসগুলো প্রয়োজন হয় না, বা অ্যাডজাস্টমেন্ট প্যানেলের ভিতরে সবগুলো একটা প্রজেক্টে কখনোই প্রয়োজন হয় না। যেটাতে যতটুকু প্রয়োজন সেটাতে ততটুকু আমরা ব্যবহার করব বা অন্যান্য জিনিসগুলোর আরো মডিফাই করব। এবং চাইলে যে অ্যাডজাস্টমেন্ট গুলো বসাইছি অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা এখানে লেয়ারে পরিণত করে সেইগুলোর আমরা মডিফাই করতে পারবো। তো ওইটা আমাদের প্রয়োজন হবে অবশ্যই যখন আমরা ইসে যাব, কি বলে, ম্যানিপুলেশন ম্যানিপুলেশন যখন করব তখন কিন্তু আমাদের ওই জিনিসগুলা প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলাপ আলোচনা। এরপরে আর কি আছে, এক মিনিট আমি একটু দেখে নিই। তো এইগুলোই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের টুলস। সো টুলস এর ভিতরে আমরা দেখছি হচ্ছে এখানে কুইক সিলেকশন, সাবজেক্ট বা অবজেক্ট সিলেকশন, তারপরে ইরেজার টুল দেখছি, এন্ড লেয়ারের ভিতরে মাস্কিং করার যে ব্যাপারটা সেই জিনিসগুলো দেখছি, এর পাশাপাশি হচ্ছে কিছু কালার কারেকশনের জিনিসগুলো দেখতে পাচ্ছি। সো অতিরিক্ত টুল হিসাবে আপনাদের এখানে সিলেকশনের ভিতর থেকে সিলেকশন মডিফাই যেটা আছে সেটা দেখানো হয়েছে। তারপরে হচ্ছে সাবজেক্ট সিলেকশন, যে জিনিসগুলো এই যে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। তো এইটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা থাকলে